কি একটা করুণ অবস্থা দর্শক। দেখেন, মানে শিরোনামটা দেখলে বুঝতে পারবেন। পক্ষে কোনো আইনজীবী ছিলেন না, নিজেকে নির্দোষ দাবি অধ্যাপক কলিমুল্লাহ। নাজমুল হাসান কলিমুল্লাহ 5 দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর তাকে প্রিজন ভ্যানে তুলে কারাগারে নেওয়া হয় আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে দুর্নীতির এক মামলায়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি করুণ মুখ নিয়ে ওই পুলিশ ভ্যানের মধ্যে তার একটা অবস্থানের ছবি প্রকাশ করছে প্রথম আলো। তার পক্ষে কোনো আইনজীবীও নাই, তার পক্ষে কে যাবে? তার ব্যাপারে কি আওয়ামী লীগ ওন করে, বিএনপি ওন করে, কে ওন করে? আসলে কেউ ওন করে না। কলিমুল্লার আগের অবস্থাটা ছিল সে আওয়ামী লীগকে সাপোর্ট করছে, তার এই যে 14 নির্বাচন, 18 নির্বাচন। তারপরে সে আবার 24-এর আগে যে তিনি বিপ্লবী, এর মধ্যে তার ভিসিগিরি শেষ। তো তখন তিনি আবার বিপ্লবী। তখন তিনি অনেক কথাবার্তা বলতেন, এক এক সময় এক এক রকম বাণী দিতেন। অনেকে মনে করতো তিনি বোধহয় আমেরিকার এজেন্ট, তিনি হয়তো পশ্চিমাদের এজেন্ট। এইসব কারণে তার বক্তব্যগুলি আবার খুব এটা খাইতো আর কি। মোট কথা মিডিয়াগুলো, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়, দেশে বিদেশের নানা অনলাইন টক শোতে দেখতাম যে এমন এমন সব কথা বলতো, এবং তিনি তার সেই বক্তব্যগুলো মনে হয় যেন সেনাবাহিনীর ন্যায়, ইউনূস সরকার নাই, এই আওয়ামী লীগ এসে গেল, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেল, বিএনপি উল্টে গেল, এই ধরনের সব তথ্য তিনি দিতেন, যেগুলোতে আসলে কোনো ভিত্তি ছিল না। কিন্তু তারপরে ওই যে কথা বলার জন্য মোটামুটি হটকেক ছিল তার বক্তব্যগুলো। কিন্তু দিন শেষে কি হলো, যখন নাকি তাকে আটক করা হলো, তখন আর তার পাশে কেউ নেই, কোনো মিডিয়াও সরব না, সাপোর্টও দেয় না, কোনো আইনজীবী বা কোনো কেউ কিছু কিন্তু দৌড়ায় গেল না। দুপুর 12টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয়, পরে তাকে রাখা হয় আদালতের হাজতখানায়। বেলা 2টার দিকে মাথায় হেলমেট পরিয়ে তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাস কক্ষে নেওয়া হয়। তখন অন্য মামলার শুনানি গ্রহণ করছিলেন আদালত। একটি বেঞ্চে বসেছিলেন অধ্যাপক কলিমুল্লাহ। প্রায় 50 মিনিট তিনি ওই বেঞ্চেই চুপচাপ বসেছিলেন। বেলা 2:52 অধ্যাপক কলিমুল্লাহর মামলার শুনানি শুরু হয়। দুদকের পক্ষ থেকে কলিমুল্লাহকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হল এবং একটি গবেষণা ইনস্টিটিউট নির্মাণে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মামলায় 10 দিনের রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন আইনজীবী মীর আহমেদ আলী সালাম। তিনি বলেন, মাননীয় আদালত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হল নির্মাণ সংক্রান্ত দুর্নীতির মামলায় ঘটনার সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক কলিমুল্লাহ জড়িত রয়েছেন। তার বিরুদ্ধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বাণিজ্যের শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অনুসন্ধান করছে দুদক। দুদকের পিপি তখন অধ্যাপক কলিমুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত তথ্য আদালতের কাছে তুলে ধরতে থাকেন। তখন কলিমুল্লাহ মাথা নিচু করে তার বক্তব্য শুনতে থাকেন। পিপি মীর আহমেদ আলী সালাম বলেন, মাননীয় আদালত, অধ্যাপক কলিমুল্লাহ নজিরবিহীন দুর্নীতির সঙ্গে যুক্ত। বিশ্ববিদ্যালয়ের হলের নকশা বদল করা হয়, বিশ্ববিদ্যালয় হল নির্মাণের সঙ্গে যুক্ত ঠিকাদারদের আইন বহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঋণ দেওয়া হয়। দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়, অধ্যাপক কলিমুল্লাহ রংপুর বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ের উপাচার্যের কার্যালয় অফিস না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিয়াজো অফিসে বসতেন। তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন, তিনি সরকারি ক্রয় চুক্তি মানেননি, তিনি অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করেছেন। প্রিজন ভ্যানের মধ্য থেকে সমর্থক শুভানুধ্যায়ীর কথার জবাব দেন আর একটা ছবি, সেখানে আবার শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ীদের কথার জবাব দিচ্ছেন সালাম দিয়ে। যা বললেন কলিমুল্লাহ। আদালতে অধ্যাপক কলিমুল্লাহর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। দুদকের বক্তব্য শেষ হওয়ার পর আদালত কলিমুল্লাহকে তার বক্তব্য উপস্থাপনের অনুমতি দেন। তখন তিনি বলেন, দুদকের পক্ষ থেকে যেসব কথা বলা হচ্ছে সেই সমস্যাটা শুরু করেছিলেন আগের উপাচার্য। তিনি হল নির্মাণে ভিত্তি করে গিয়েছিলেন, আমি শুধু সেটি কন্টিনিউ করেছি, সেখানে আর আমার কোনো কিছু করার ছিল না। আদালতের উদ্দেশ্যে কলিমুল্লাহ বলছেন, শেখ হাসিনার সরকারের আমলে তিনি মামলার শিকার হয়েছিলেন, তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়েছিল। তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনির বিরুদ্ধে তিনি সংবাদ সম্মেলন করেছিলেন। সেই সময় শিক্ষা ব্যবস্থায় অরাজকতা ছিল। গত বছর আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে হত্যা করার পর এর প্রতিবাদ করেছিলেন বলে উল্লেখ করেন অধ্যাপক কলিমুল্লাহ। বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আগের উপাচার্যের আমলে সেখানে ব্যাপক নিয়োগ বাণিজ্য হয়েছিল। পরে তাকে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়। তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু
মনি তদবির করতেন বলে আদালতের কাছে অভিযোগ করেন অধ্যাপক কলিমুল্লাহ। তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য হয়েছিল, বিশ্ববিদ্যালয় সঠিকভাবে পরিচালনার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়, তিনি তখন দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অভিযোগ দেওয়া হয়েছিল। অধ্যাপক কলিমুল্লাহর কাছে নিজেকে নিরপরাধ দাবি করেন। তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই, ছাত্র জীবনে আমি কোনো রাজনীতি করিনি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতির সঙ্গে আমি ছিলাম না। অধ্যাপক কলিমুল্লাহ যখন আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিতে থাকেন, তখন আদালত তার সম্পর্কে মন্তব্য করেন। আদালত কলিমুল্লাহর উদ্দেশ্যে বলতে থাকেন, আপনি আপনার দায়িত্ব পালন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন, আপনি অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন, আপনার উচিত ছিল দায়িত্ব থেকে সরে আসা। আমি শিক্ষকদের সম্মান করি, শ্রদ্ধা করি। প্রায় 35 মিনিট দুদকের আইনজীবী এবং অধ্যাপক কলিমুল্লাহর বক্তব্য শুনে আদালত তাকে 5 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। অধ্যাপক কলিমুল্লাহ সাবেক ভিসি 5 দিনের রিমান্ডে এখন চলে গেল। এই আদেশ শোনার পর অধ্যাপক কলিমুল্লাহ বিমর্ষ হয়ে পড়েন। তখনও তিনি নিজের পক্ষে যুক্তি তুলে ধরতে থাকেন। আদালত দুদককে সতর্কতার সঙ্গে অধ্যাপক কলিমুল্লাহকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন। রিমান্ড আদেশের পর অধ্যাপক কলিমুল্লাহকে আদালতের কক্ষ থেকে আবার নিয়ে আসা হয় হাজতখানায়। এবার সেখানে তাকে 10 মিনিট রাখা হয়। পরে বেলা 3:30টার দিকে তাকে হাজতখানা থেকে বের করে আদালতের সামনে রাখা প্রিজন ভ্যানে তোলা হয়। প্রিজন ভ্যানে তোলার পর অধ্যাপক কলিমুল্লাহ বলতে থাকেন, আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, দুদক যেন নখ দন্তবিহীন ব্যাঘ্র হিসাবে কাজ না করে। বিকাল 3:45টার দিকে অধ্যাপক কলিমুল্লাহকে বহনকারী প্রিজন ভ্যানটি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রওনা হয়। এই সময় তাকে প্রিজন ভ্যানে বেঞ্চে চুপচাপ বসে থাকতে দেখা যায়। 6ই আগস্ট রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অধ্যাপক কলিমুল্লাহকে গ্রেপ্তার করে ডিবি। এই হচ্ছে বিষয়। এখন তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অপব্যবহার, তিনি মূলত আগের ভিসি এবং দীপু মনির উপর দোষ চাপাচ্ছেন। এখন দেখা যাক শেষ পর্যন্ত এই যুক্তি তর্কের মধ্য দিয়ে অধ্যাপক কলিমুল্লাহর ভাগ্য কোন দিকে নির্ধারণ হয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।